জি, ধন্যবাদ জানাই উপস্থিত সকল ডাক্তারবৃন্দকে। শিক্ষানবিশ আদর্শ হোমিওপ্যাথি ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক আয়োজনে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নিহান রঞ্জন রায় স্যার তার সার কথায় সরল অর্গানন এই বইয়ের পাণ্ডুলিপি থেকে স্যার ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন। তো এর আগে আমরা 9টা পর্বে স্যার আলোচনা রাখছেন, 42 থেকে 50 পর্যন্ত অ্যাফোরিজম আলোচনা হয়েছিল। তো আজকে 51 থেকে স্যার যতটুকু পারেন আলোচনা করবেন, আমরা ধৈর্য ধরে শুনব এবং বোঝার চেষ্টা করব। তো স্যার যদি প্রস্তুত থাকেন তা আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার। ধন্যবাদ বিজয় চন্দ্র দেকে, উপস্থিত সবাইকে নমস্কার। তো আসলে আমি একটু ক্লান্ত বেশি, আজকে সারাদিন আমাদের কলেজে অনুষ্ঠান ছিল, সেখানেই ছিলাম 4টা পর্যন্ত প্রায়। বাসায় আসছি, তারপরে খাওয়া দাওয়া করে 5টার দিকে চেম্বারে গেছি। এই চেম্বার থেকে ফিরলাম 9টার দিকে, 9টার 9:15 দিকে আসতে পারলাম। তো ইচ্ছা থাকা সত্ত্বেও এই ক্লাসে তো কিছু দেখতেও পারিনি, কিছুই করতে পারিনি। এই চেষ্টা করি দেখার জন্য, আগে একটু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি যে আমি কি বলতে চাই, কি বলবো, কিন্তু আজকে আর সেটা সম্ভব হয় নাই। যাই হোক, আমি খুব বেশি কথা মনে হয় বলতে পারবো না। আমি একটু সংক্ষেপে 5টা পরিশ্রম যদি পারি চেষ্টা করবো। কালকে ঘুমাইছি প্রায় রাত্র 1 সাড়ে সময় কথা বলার পরে 1 ঘন্টা পরে আমি ঘুমাইছি, 1:15 দিকে আমি বিছানায় গেছি। এই আমার সেই ভরে উঠতে হয়, কষ্ট হয়ে যায় আমাদের, মাঝে মাঝে ক্লান্তি আসে। তো যেহেতু ঘুমাতে পারি না, কলেজে চাকরির জন্য এই চাকরি আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। পারি না, 2 বছর নাই আর, গেলে বাঁচি মনে হয় কয়েকটা দিন। যাই হোক, আমার নিজেরা তো কয়েকজন আছি, কারণ এমন ক্লাস শোনার মতো ধৈর্য বা মানসিকতা অনেকেরই নেই। আমাদের এখানে শ্রদ্ধেয় আর একটা সরকার মহোদয় রয়েছেন, আমি ওনাকে শ্রদ্ধা জানাই। উনিও তো অর্গানন নিয়ে কাজ করছেন এবং ওনার একটা ভালো বই অর্গাননের উপরে বাজারে আসছে। আমি অর্গানন নিয়ে যেটুকু কাজ করার চেষ্টা করছি, ভয় পাই। আমরা অর্গাননে সবাই ভয় পাই। এই ভয়টাই আমাদেরকে মূল হোমিওপ্যাথি থেকে অনেকটা দূরে রাখছে। আমরা যে আদর্শ হোমিওপ্যাথি করবো, সেটা কিন্তু আমাদেরকে, আমি মনে করি আমরা আজকে এই অর্গাননের ভালো ব্যাখ্যা বিশ্লেষণ বা যারাই অর্গানন কাজ করছি সবাইরই কম বেশি ত্রুটি বিচ্যুতি আছে। হয়তো কেউ আমরা সেগুলো বলতে পারি না বা বুঝতে পারি না, কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে সকলেরই। কারণ এর মূল যে বই জার্মান ভাষায়, সেটা আমরা কেউ দেখিনি। তার সঠিক বিশ্লেষণ নিজেরা জার্মান ভাষা জানলে, ভালো জানলে হয়তো কিছুটা বুঝতে পারতাম। এই কারণে জার্মানি অনুবাদ করতেন অর্গাননকে, প্রথমে ইংরেজি করতেন, ইংরেজি থেকে আমরা বাংলা, এভাবে একের পর এক অনুবাদ আসতে আমরা দেখছি। বাজারে এখন অনেক অনুবাদের আছে, বাংলা এবং ইংরেজিতে অনেকগুলো বই আছে। আমরা কোন বই পড়েই, যেমন সেদিন আপনি পড়লেন যেন কোন স্যারের বইটা, রেজাউল স্যারের। জি স্যার, রেজাউল করিম, ডাক্তার রেজাউল করিম। এটা তো আমি মনে করি সেদিন যে কটা আপনি পড়তেন, আমি মনে করি খুব দুর্বোধ্য ভাষায় লেখা হয়েছে। রেজাউল স্যারের বইটিও যথেষ্ট দুর্বোধ্য। আমাদের আসলে
মানে কাজটা কি আমাদের। আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তারি করি আমরা কেউ অর্গানন পিএইচডি করবো না, এর সন্দেহে। আমরা এখানে যারা আছি 15-16 জন, আমরা কেউই হয়তো অর্গানন করে পিএইচডি করবো না। আমাদের চিকিৎসা জীবনে অর্গানিক শিক্ষা যেত, অর্গানন থেকে আমাদের চিকিৎসা জীবনের পাথেয়টুকু সংগ্রহ করতে চাই। আমরা যেন ভুল পথে পরিচালিত না হই। আমি যখন হাঁটতে যাই তখন হঠাৎ করে ফেসবুকে হাঁটা অবস্থায় ডাক্তার ইয়াকুব সরকার, আমার সাথে আমার পরিচয় নাই, আমি ওটা জানি কিছুটা, খুব ভালো জানি না। উনি একটা লেখা লিখছে আজকে না কালকে, গতকালকে উনি একটা লেখা লিখছেন শ্যামল দাসের গো ব্যাক থিওরি বা রিয়াল হোমিওপ্যাথি, এটা নিয়ে একটা লেখা লিখছে এবং মতবাদ চাইছেন অনেক ডাক্তারের কাছে যে আসলে আপনারা আপনাদের মতামত, আপনাদের অভিমতটা আপনারা ব্যক্ত করতে পারেন। তো আমি ওই লেখাটা পড়ার পরে হাঁটতে হাঁটতে আমি ওই লেখার বিপরীতে একটা লেখা সমর্থন করি, আমাকে সমর্থন করি আমি লিখছি। আপনারা হয়তো আমি পিডিএফ এ এবং ফেসবুকে দুই জায়গাতেই আমি সেই লেখাটা দিয়েছিলাম আজকে না গতকালকে। এই লেখার বিপরীতে ডক্টর ধীমান রায় একটা লেখা লিখছে এবং আমাকে আমার টাইমলাইনে সে একটা তার লেখা, ওই লেখাটা শ্যামল দাসকে আর একটা সেমিনারে রাজশাহী ইউনিভার্সিটির একটা হলে একটা সেমিনার ছিল, সেখানে বেশ ডাক্তার ছিলেন, বাংলা সমাধান ডাক্তার অনেকেই ছিলেন। এই সেমিনারে উনিও ছিলেন ডক্টর ধীমান রায়, এবং সেমিনার দুইটা পর্বে ছিল। উনি প্রথম পর্বে তার লেকচার শুনছেন এবং দুইটা বই সংগ্রহ করে ফিরে আসতেন। সেই বই দুটো তিনি পুঙ্খানুপুঙ্খ পড়তেন এবং পড়ে তিনি অর্গাননের কিছু কথা এবং অর্গাননের আলোকে শ্যামল দাসের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলার চেষ্টা করতেন। হয়তো বলতেন না, কারণ আমি ইয়াকুব সরকারের আমি যে ওনার লেখার উনি লিখছেন আমি আপনাকে উল্লেখ করে করে দিয়ে লেখাটা লিখছি, দেখি আমি ওটা ফেসবুকে পোস্ট করছি। ইয়াকুব স্যারের টাইম লাইনেও আমি দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন বিষয়টি। কিন্তু পরে না পড়া লোকের সংখ্যা খুব কম। তো যাই হোক, ইমান রায় উনি আমাকে একটা লেখা পাঠাইছে, আবার মানে উনি লিখছে সেটা আমাকে আবার সেটার লিঙ্কটা উনি দিয়েছিলেন, সেটি আমি আবার দেখে ওনার লেখার সমর্থনে আমি একটা লেখা লিখছি। ইমান রায়ের লেখার সমর্থনে আমি ইমান রায়ের লেখার বিপরীতে উনি যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি সেগুলো আগেও বলছিলাম। ইয়াকুব স্যারের লেখাটাও আমি এই কথাই বলছিলাম। বিমান আরেকটু সেখানে যোগ করতে, যোগ করার পরে আমি আবার সেটাকে বিশ্লেষণ করে আরেকটু যোগ করে লেখাটা পড়াই। দেখলাম আলাউদ্দিন স্যার, সরকার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলি, দেখলাম আলাউদ্দিন স্যার কাকে যেন বলছে যে এই লেখাটা তো সংরক্ষণ করে, আমার লেখাটা দেখলাম সংরক্ষণ করার কথা বলছে আপনাদের ওই গ্রুপটাকে, এই লেখাটা সংরক্ষণ করা দরকার। আমার লেখাটা দেখলাম লেখাটা সংরক্ষণ করা দরকার। তো এই যে আমরা গো ব্যাক থিওরি নিয়ে কথা বলি, মানে তারপরে আমরা শুরু করি আলোচনাটা। এই যে গো ব্যাক থিওরি নিয়ে আমি ডাক্তার শ্যামল দাসকে গোপালগঞ্জ সেমিনারে খুব ভাবে ধরছিলাম 17 সালে। তখন আমি আরো কিছুটা অপরিপক্ক ছিলাম, প্রায় 8-9 বছর আগে। তো তারপরে আমি ওনাকে অর্গানন নিয়ে গেছিলাম, ওই দিন
তিন দিনের সেমিনার, 2 দিন আমি 3 দিন সেমিনারে ছিলাম। এবং এই যে সবাই বলে আমরা হোমিওপ্যাথি করি অর্গাননের আলোকে, আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, অর্গানন অ্যানিমেনীয় হোমিওপ্যাথি করি, কিন্তু প্রকৃতপক্ষে এই যে শ্যামল দাসরা সাড়ে একটা কথা বললেন, আমি শুনতেছিলাম যে যদি মানুষ ভুল শিক্ষা পায় সেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন কাজ, আসলেই কঠিন কাজ। আপনি একটা বাচ্চাকে স্কুলের টিচার যেভাবে পড়ায়, আপনি একটু ভিন্নভাবে পড়িয়ে দেখেন, দেখবেন সে বলবে কি, না বাবু তুমি জানো না, তুমি পারো না, সেটা ডাইরেক্ট বলেই ফেলবে, তুমি পারো না, তুমি বোঝো না, কারণ টিচার আমাকে এভাবে বলেছে। একজন মানুষের শিখলে কিন্তু আমাদের ভুল পদ্ধতিতে যতটা সম্ভব, আমরা অর্গাননকে ভয় পাই কেন? মহাত্মা হ্যানিম্যান তো আমাদেরকে তার মেধা প্রজ্ঞা দিয়ে আমাদেরকে যা দিয়ে গেছেন, আমরা যদি তার থেকে কি পরিমাণও নিতে পারি, অন্তত মানব সেবায় আমরা একটা অবদান রাখতে পারি। আমার বৌমা ক্লাসে আছেন, হয়তো এখনো আছে, বৌমা আমাকে একদিন বলতেছে, মানে আমার ওষুধের শিশিগুলো আগে ফোটা কাটতো, সে ফোটা কাটে পুড়িয়ে মানে করতো। আমি দেখি ওষুধের শিশি খালি অনেক দূর, ব্যাপার কি, আমাদের 10 ml শিশি অধিকাংশ বেশি, আর কিছু 100 ml আছে, খুব কম, যেটা পাই না সেটা 100 ml সংগ্রহ করতো। তার মানে আমাদের সব তেল করে দেওয়ার কথা, কিন্তু ফোটা কাটে। এবং আর একটা ছেলে মেয়ে ছিল আমাদের সহকারী 3-4 জন, সবাই ফোটা কাটে। আমি একদিন ভিতরে গিয়ে দেখি সবাই ফোটা কাটে ওষুধ দিচ্ছেন কেন, ওই ভিতরে দেই আমরা, বলা হয়েছে। এই বৌমা এখন একদিন বলে, বাবু আমি ভাবতাম কি ওষুধ বেশি দিলেই ভালো কাজ করে, এখন তো একটা দানা দেই, কি অভাবনীয় কাজ করে, 2টা পুড়িয়ে দিয়ে 1 মাসের পাইটাম দেন, 2 মাস পাইটাম দেন, কি অভাবনীয় কাজটা আমি ভাবতেই পারি না বিষয়। কিন্তু এখন আর ফোটা কাটে না। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা অনেককেই দেখি এই অবস্থাটা, অর্গাননকে আমরা তো ভয় পাই কেন? এই কারণে আমরা তারা অর্গানন নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, তারা চাচ্ছি আমার নিজের, আমি তো কারোর জন্য অর্গানন লিখি নেই, অর্গানন নিয়ে কাজ করি নেই, আমি অর্গানন নিয়ে যেটুকু সংকলনের চেষ্টা করছি সেটা হচ্ছে আমার নিজের জন্য। নিজের জন্য করতে কি ভাবছি যেটা দিয়ে আমার আরো 5 জন উপকার হয়। তো আমি আপনাদের সবাইকে বলছি, আমি ব্যবসায়িক ভিত্তিতে কোনো বই ছাপাবো না। আমাকে মহারাজ মনির একদিন রিকোয়েস্ট করতেছে, এই বছর কয়েকদিন একটা বই নিয়ে কথা হলো, বলো বইটা আপনি আমাকে দেন। তো আমি বললাম 10টা মেডিসিন আমাকে একটু পাঠান। আমি বললাম কেন? আমি দেখি। তো দেখার পরেই সে আমাকে আমি বললাম কেন? আবার রিকোয়েস্ট করতে যে আপনার বইটা আমি 5x8 সাইজে ছাপাতে চাই। আমি বললাম কি ছাপাবেন 5x8? আপনার বই, আপনার বই আপনাকে দিচ্ছি। কই না, আপনি দিলে ওইভাবে ছাপাতে পারি আমি। 5x8 বই আর ছাপাবো কেন? আপনার লাভ বেশি, লাভের জন্য বই করবো না। ঈশ্বর আমাকে অনেক ভালো রাখছেন, অনেক মনে পেয়েছি আমার জীবনে। আমি অনেক কিছু চাই না, মনে পেয়েছি আমার জীবনে যা দিয়েছে সেটা অনেক। মনে পেয়েছি আমাকে অনেক দিয়েছে, আমার আর হোমিওপ্যাথির কাছে কিছু চাওয়া পাওয়ার নাই। আমি হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথির জন্য কোনো স্বাক্ষর যদি রাখতে পারি, সেটি আমার জীবনে বড় সান্ত্বনা। এভাবেই আমি কাজ করি এই ধারণা থেকে। তারপরে আসে আমাদের ফোন দেয়নি। এই জন্য কমার্শিয়াল চিন্তা ভাবনা করি না, আমরা করতে চাই না। আমরা একটা সূত্র থেকে কি বলছে, আমি চেষ্টা করেছি
যে প্রথমে ইংলিশ টেক্সটটাকে আমি সংক্ষেপ করার চেষ্টা করেছি। ইংলিশ টেক্সটের কিছু প্রিপোজিশন, কিছু অ্যাডজেক্টিভ এবং কিছু একই কথার পুনরাবৃত্তি, যে কথাটা একটু সংক্ষেপ করে বললেও বোঝা যায়, আমি সেগুলোকে কিছুটা কাটছাট করে সত্যটিকে সংক্ষিপ্ত করছি এবং সংক্ষিপ্ত রূপে অনুবাদ করে তারপরে সেখানে মূল বক্তব্যটা কি এটা আমি বিভিন্ন বই থেকে, হয়তো আমার সংগ্রহ সভা ব্যাপক না, তারপরে আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন ভাবে আমি চেষ্টা করেছি সেটিকে তাদের সবগুলো বইয়ের মূল বক্তব্য। এখানে আমার কনসেপ্ট ভুল থাকতে পারে, আমার বোঝানোর ক্ষেত্রে ভুল থাকতে পারে, আমি বারবার চেষ্টা করেছি যে আমার মূল বক্তব্যটি বদলে না যায়, আমি সেভাবেই চেষ্টা করেছি। আমরা শুরু করি। আজকে আসলে আমার শরীরটা ভালো না, আমি আজকে প্রায় 4 ঘন্টা ঘামাইছি একভাবে কলেজে বসে, বিদ্যুৎ ছিল না, প্রায় 200 লোক ছিল সেখানে, গার্জিয়ান সমাবেশ ছিল কলেজে, সেখানে আমরা বসছি টিচারের সামনের দিকে, এত গরম, সব মানুষ প্রতিষ্ঠ হয়ে গেছিল, গলাটা ধরা, সেগুলো কাল করছিল গলা ধরা। আজকে এরপরে খাওয়া দাওয়া করে একটু দেরি করতে পারেনি, খেয়েই আবার 5টার দিকে চেম্বার চলে গেছে। চেম্বারে বিদ্যুৎ ছিল না, জেনারেটর প্রায় অনেক সময় এই বিদ্যুৎ আসে না এইভাবে। নাও আমি একটু আলোচনা করি অল্প। আমরা 50 নম্বর সূত্রে থেকে আমরা মূল কথাগুলো, সংক্ষিপ্ত কথা, পঞ্চাশ নম্বর সূত্রের মূল কথাটা ছিল, তার কথাটা ছিল প্রাকৃতিক রোগ দ্বারা আরোগ্য লাভ করা অত্যন্ত সীমিত, কষ্টদায়ক এবং বিপজ্জনক। আর 49 ছিল প্রাকৃতিক রোগ দ্বারা আরোগ্য বিপজ্জনক সীমাবদ্ধ হওয়ায় নিরাপদ এবং দ্রুত আরোগ্যের মানুষের বিশাল ভান্ডারে থাকা হোমিওপ্যাথিক ওষুধের উপর নির্ভর করতে হয়। হ্যানিম্যান বলছে তার দৃষ্টিভঙ্গি থেকে, এরকম একটা কথা আমি বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমার সেটা বুঝি নেই। এবারে আমরা 51 নম্বর সূত্রে দেখি দি মেডিসিনাল সাবস্টেন্স। আমি ব্র্যাকেটে লিখছি আর্টিফিশিয়াল মরবাইড এজেন্ট, অর্থাৎ কৃত্রিম রোগ উৎপাদনকারী একটা শক্তি, which the physician has at his command, এরপরে আমাকে শব্দ বাদ দিয়ে, are not only very numerous but they also possess an infinite variety of different modes of action. We can thus find in them an artificial morphic agent for every possible cases of disease, which can be beyond by it in a prompt, certain and permanent manner. এই সূত্রকে একটু আমি সরল অনুবাদ লিখছি, চিকিৎসকের অধীনে থাকা ঔষধি সমূহ যা কৃত্রিম রোগ উৎপাদন শক্তি সম্পন্ন, কেবল সংখ্যায় অনেক নয়, বরং তাদের কার্যকারিতার মধ্যেও রয়েছে অসীম বৈচিত্র্য। এর ফলে আমরা প্রতিটি সম্ভাব্য রোগের জন্য একটি কৃত্রিম রোগ উৎপাদক শক্তি খুঁজে পেতে পারি, তা দিয়ে ওই রোগ থেকে দ্রুত, নিশ্চিত এবং স্থায়ীভাবে জয় করা সম্ভব। এখানে আমি ব্যাখ্যায় এভাবে লিখেছি, সরল ব্যাখ্যায়, হ্যানিম্যান এখানে ওষুধের অফুরন্ত ভান্ডারের কথা বলেছেন। প্রাকৃতিক প্রকৃতিতে সদৃশ্য রোগ খুঁজে পাওয়া কঠিন হলেও ঔষধের জগতে এমন কোন রোগ নেই যার সদৃশ্য একটি ঔষধ পাওয়া যাবে না। যেহেতু
এক একটি ঔষধ শরীরে এক এক ধরনের লক্ষণ তৈরি করে। তাই আমরা যদি ড্রাগ প্রয়োগের মাধ্যমে ঔষধের লক্ষণগুলোকে জানি, তবে যে কোনো জটিল প্রাকৃতিক রোগের মুখোমুখি দাঁড়িয়ে আমরা তার মোকাবেলা করার মতো সঠিক ঔষধটি বেছে নিতে পারি। এই সূত্রকে যদি আরো সংক্ষেপ করে বলি, তাহলে বলতে পারি প্রকৃতির বিপজ্জনক রোগের বিপরীতে চিকিৎসকের কাছে প্রচুর পরীক্ষিত ওষুধ আমাদের হোমিওপ্যাথি ভান্ডার। এখন আমি ঠিক জানি না, সম্ভবত 4,500 উপরে বা তারও বেশি, কেউ কেউ 6,000 বলেন, 4,500 উপরে আমি জানি ওষুধ আছে। আমরা ওষুধ পাই কয়টি? 200-300 ওষুধ পাই। আমরা এর বেশি কি পাই? 300-350 টাকা পাই, ব্যবহার করে তো আরো অনেক কম। তো এখানে এই সূত্রে সংক্ষিপ্ত ভাবে বলা যায় যে প্রকৃতির বিপজ্জনক রোগের বিপরীতে চিকিৎসকের কাছে প্রচুর পরীক্ষিত ওষুধ রয়েছে, তা তিনি তার প্রয়োজন মতো মাত্রায় প্রয়োগ করে বিনা কষ্টে রোগীকে নিরাপদে হারিয়ে তুলতে পারেন। এই সূত্রের মূল কথাটা আমি 6 কথা লিখছি। চিকিৎসকের হাতে থাকা অসংখ্য পরীক্ষিত এবং সূক্ষ্ম মাত্রা ওষুধ রোগীর জন্য নিরাপদ এবং মৃদু আরোগ্য নিশ্চিত করে। আমরা 52 নম্বর সূত্রটা দেখি। আমি এই অর্গান আলোচনা করতে গিয়ে কোন মেটাফরিক কথাবার্তা, রূপক কথাবার্তা আমার পছন্দ হয় না। আমি আমার চিকিৎসা জীবনেও সেটি আমি করতে চাই না, কারণ এই রূপক অর্থ দিতে গিয়ে অনেক সময় আমরা মূল অর্থকে বিকৃত করে ফেলি। আমরা সিনোনিমকে যখন আমরা নিয়ে একটা থেকে আরেকটা নিতে যাই, তখন সেটা অর্থ বিকৃত হতে পারে। এখানে বলছে there are but two principal methods of cure, মানে আরোগ্যের বলছে এখানে মূলত দুটি পদ্ধতি বলছে। One based on accurate observation of nature, এখানে বলছে যে একটা হচ্ছে প্রকৃতির নিখুঁত পর্যবেক্ষণ, on careful past experience, মানে সতর্ক একটা অভিজ্ঞতা। এরপরে বলছে and on pure experiment, খাঁটি পরীক্ষা, বিশুদ্ধ পরীক্ষা। দি হোমিওপ্যাথিক, আমি ব্র্যাকেট লিখছি, the only one that leads to certain cure, একমাত্র সুনিশ্চিত আরোগ্যের একটা পথ হোমিওপ্যাথিকে বলা হচ্ছে এখানে। And the other which does not do this, the allopathic or heteropathic, these two are directly opposite to each other. মানে অ্যালোপ্যাথি এর মূল কথা হচ্ছে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি থেকে ভিন্ন, একেবারে পরিষ্কার বলছে these two are directly opposite to each other, একটার বিপরীত, একেবারে সরাসরি বিপরীত। And only he does not know either can hold the relation that they can ever approach each other. অনুবাদ করেছি, চিকিৎসা বিজ্ঞানে দুটি প্রধান পদ্ধতি রয়েছে। এখানে আমরা বলি একটা সদৃশ্য আর একটা বিসদৃশ্য, কিন্তু এখানে অ্যানিম্যাল এই যে একটা প্যাথির নাম দিছে অ্যালোপ্যাথিক অর হেটারোপ্যাথিক, আর বলছে হোমিওপ্যাথিক। উনি এখানে দুটি পদ্ধতি থেকে বলছেন। এখানে বলা হচ্ছে যে এই যে দুটি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে প্রাকৃতিক নিখুঁত পর্যবেক্ষণ, যেখানে হোমিওপ্যাথি কথা বলা হচ্ছে,
সতর্ক অভিজ্ঞতা, বিশুদ্ধ পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি হোমিওপ্যাথিক পদ্ধতি, যা আরোগ্যকে সুনিশ্চিত, একমাত্র সুনিশ্চিত আরোগ্যের পথ হোমিওপ্যাথি। এবং অন্যটি এগুলো অনুসরণ করে না, তা হলো অ্যালোপ্যাথিক পদ্ধতি। মানে এই যে অ্যালোপ্যাথির কথা বলছে এখানে, যে এখানে নিখুঁত পর্যবেক্ষণও নেই, সতর্ক অভিজ্ঞতাও নেই, বিশুদ্ধ পরীক্ষার উপরও সেটি নেই। এই যে দুটি পদ্ধতি একে অপরের সম্পূর্ণ বিপরীত, এবং কেবল তারাই মনে করে যে ঠিক আছে, জানি না পারবো কিনা, বিদ্যুৎ নেই। আমাকে শোনা যাচ্ছে বাবু? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বিদ্যুৎ চলে গেছে তো? শোনা যায় স্যার, বলেন। আচ্ছা, দেখতে পারি কিনা। আমার ঘরে ভালো নেটওয়ার্ক পায় না, যেটুকু পায় আমার কাছে বসছি, তো দেখি পাওয়া যায় কিনা। তো এই যে চিকিৎসকের দুটি পদ্ধতি বলছে, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক, এই দুইটি মূলত একটা আরেকটার বিপরীত। এবং তারাই মনে করে এদের মধ্যে সমন্বয় সম্ভব যারা উভয় পদ্ধতি সম্পর্কেই সঠিক জ্ঞান রাখে না। দেখেন কি চমৎকার কথা। আমরা তো দেখি অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখি, আমরা একটু স্টেরয়েড ট্যাবলেট, জ্বর হলে একটু প্যারাসিটামল ট্যাবলেট বাইটাও দিয়ে দেয়, আবার অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক মিলেই চিকিৎসা করে। যেখানে হোমিওপ্যাথি দিতে পারে সেখানে হোমিওপ্যাথি দেয়, আবার কখনো কখনো অ্যালোপ্যাথি দুটোই মিলেই সমন্বয় করে। এনিম্যান 52 নম্বর আপনি একটা পরিষ্কার করতেন, যদি এই দুটি ভিন্ন পদ্ধতি একেবারে বলছে ডিরেক্টলি অপোজিট টু ইচ আদার, অপোজিট টু ইচ আদার, ডিরেক্ট টু আর ডিরেক্টলি অপোজিট টু ইচ আদার, এটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। এবং তিনি পরিষ্কার করছেন যারা এই যে দুটি পদ্ধতির সঙ্গে সমন্বয় করে একটা মেলবন্ধন ঘটায়, একটা রিলেশন, কো রিলেশন আমরা বলি, যেটাকে মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে, হোমিওপ্যাথি একই সঙ্গে চালানো যায় বা দুটি চিকিৎসা আগে রোগীকে দেওয়া যায়। তিনি বলছেন যে এইসব চিকিৎসকদের না অ্যালোপ্যাথি সম্পর্কে না হোমিওপ্যাথি সম্পর্কে কোনোই সঠিক জ্ঞান নাই বা রাখে না। এখন আমি এই সূত্রের ব্যাখ্যা করেছি এভাবে, হেনিম্যান এখানে একটি অত্যন্ত স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে। তিনি বলছেন চিকিৎসা হয় সদৃশ্য হবে, না হয় অসদৃশ্য বা বিপরীত পদ্ধতিতে হবে। হোমিওপ্যাথির ভিত্তি হলো প্রকৃতি আর বিজ্ঞানের সত্য, আর অ্যালোপ্যাথির ভিত্তি হলো মূলত অনুমান বা থিওরিগত। এই দুটি পদ্ধতির মেরু আর মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো বিপরীত। কোন একজন চিকিৎসক একই সাথে দুটি পদ্ধতি মিশিয়ে চিকিৎসা করতে পারেন না, কারণ যারা এটি করার চেষ্টা করেন আসলে তারা হোমিওপ্যাথির মূলনীতিকেই বুঝতে পারেন না। যারা এর অ্যালোপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদী, আমরা 5-7 পদ দেখি, 5-7 পদে যখন যেটাই সুবিধা হয় তখন তারা সেটা করে। একই রোগীকে 1 লক্ষণ 1 ওষুধ, 8 লক্ষণ 1 ওষুধ, কবিরাজি, অ্যালোপ্যাথি, ইউনানি সব করেন। সংক্ষেপে আমি লিখছি এখানে, সংক্ষেপে এই সূত্রে বলা যায় বা সার সংক্ষেপ আমি লিখছি, সার সংক্ষেপ, এই সূত্রের সার সংক্ষেপ। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি হলো দুটি সম্পূর্ণ ভিন্ন বিপরীত চিকিৎসা পদ্ধতি। এদের মূলনীতি এতটাই ভিন্ন যে এদের কখনো একসাথে মিলিয়ে বা পর্যায়ক্রমে প্রয়োগ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এই সূত্রের সার কথা আমি লিখেছি
হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি সম্পূর্ণ বিপরীত দুটি পদ্ধতি, এদের সংমিশ্রণ একেবারেই অসম্ভব। যখন আপনি সূত্রটা পুরোটা ব্যাখ্যা করবেন একটা বড় বই থেকে, যেমন দীর্ঘাঙ্গীর বই থেকে, আপনি দেখবেন মূল কথাগুলো সবই আছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক বিশেষণ যোগ টোগ করে একই কথা একাধিকবার বলে সেখানে পড়তে গিয়ে আমাদের ঘুম আসে অথবা বুঝতে পারি না। নির্যাসটুকু আমি বলার চেষ্টা করেছি। এই সূত্রে 12 নম্বর সূত্রে একটা অ্যাফোরিজম আছে, এই পদ্ধতিকে আছে, ফুটনোট আছে। এই ফুটনোটে হ্যানিম্যান চিকিৎসা পদ্ধতির এই যে অ্যালোপ্যাথিক এবং দেহ সদৃশ্য এবং বিসদৃশ্য যেটাকে আমরা বলি সংমিশ্রণে অসঙ্গতি নিয়ে বৈপরীত্য নিয়ে কথা বলেছেন। আর আমি লিখেছি পদ্ধতির বিষয়বস্তু, চিকিৎসা পদ্ধতির বৈপরীত্য এবং সদৃশ্য বিসদৃশ্য পদ্ধতির সংমিশ্রণে অসঙ্গতি। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি। এই পদ্ধতিটাই হ্যানিম্যান স্পষ্ট করেছেন যে চিকিৎসায় কেবল দুটি মূল পথ রয়েছে, একটা সদৃশ্য হোমিওপ্যাথিক আর একটা বিসদৃশ্য অ্যালোপ্যাথিক কথা বলছে এখানে। এই যে দুটি চিকিৎসা পদ্ধতি বা সম্পূর্ণ বিরোধী, তা কখনোই একসাথে মেশানো বা প্রয়োগ করা যায় না। হ্যানিম্যান, আমি লিখেছি, হ্যানিম্যান এই পদ্ধতিকে যা বোঝাতে চেয়েছেন তা হলো পরস্পর বিরোধী পদ্ধতি। সদৃশ্য এবং বিসদৃশ্য পদ্ধতি সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত। একটি প্রাকৃতিক সত্য হলেও অপরটি কৃত্রিম এবং মিথ্যা। এখানে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির কথা বলা হচ্ছে। সংমিশ্রণের অসম্ভবতা, এই দুটি ভিন্ন ধর্মী পদ্ধতি একসাথে মিলিয়ে বা মিশিয়ে চিকিৎসা করা অসম্ভব এবং এরূপ চেষ্টা রোগীর জন্য চরম ক্ষতিকারক। প্যালিয়েটিভের প্রচ্ছন্ন রূপ, অর্থাৎ সাময়িক উপশমকারী অ্যান্টিপ্যাথিক বলা হচ্ছে এখানে। পদ্ধতি প্রাকৃতিক, প্রকৃতপক্ষে অ্যালোপ্যাথি বা বিসদৃশ্য পদ্ধতির একটি অংশ বা শব্দরূপ। দেখেন এই পদ্ধতি কিন্তু একটা মারাত্মক কথা বলছেন। আমরা যে প্যালিয়েটিভ ওষুধ দিই, অনেকে আমরা গর্ব করি, আরে আপনি এত 12 পৃষ্ঠা রোগী লিপি করেন, আমরা আপনাকেও জানি, আপনার কাছে রোগী ভালো হয় না, সেই রোগী আমার কাছে ভালো হয়ে গেছে। রোগীর সঙ্গে বাইরে বাইরে দেখা বা কথা হলো পরবর্তী সময়, দাদা ভালো নাই, ওই সন্ধ্যা ওষুধ দিলে একটু মানে ব্যথাটা একটু কমে বটে, একটু আরাম থাকে, কিন্তু ওষুধ বন্ধ করলে মারাত্মক আকার ধারণ করে। অ্যালোপ্যাথির মতো ওষুধ পাঁচটা। এখানে দেখেন কথা পরিষ্কার কথা এই পদ্ধতিকে, অর্থাৎ প্যালিয়েটিভ এর যে প্রচ্ছন্ন রোগটা সাময়িক উপশমনকারী, হ্যানিম্যান পরিষ্কার করতে সাময়িক উপশমনকারী অ্যান্টিপ্যাথিক পদ্ধতি প্রকৃতপক্ষে অ্যালোপ্যাথিক বা বিসদৃশ্য পদ্ধতির মতোই একটি শব্দরূপ। আমরা হোমিওপ্যাথি যদি উপশম দেওয়ার ওষুধ দিয়ে রোগীর চিকিৎসা করি, সেটা অ্যালোপ্যাথির একটা শব্দরূপ বটে। আমরা যেন আত্মতৃপ্তি বোধ না করি যে আমার রোগী উপশম বোধ করছে। এই কারণে ভিতল কাজকে আমি ফলো করে দেখি, ভিতল কাজ আরোগ্যের ব্যাপারে কি চমৎকার ব্যাখ্যা করছেন। এবারে আমরা আসি সার কথা। এই পদ্ধতিকার সার কথা আমি লিখছি, সদৃশ্য এবং বিসদৃশ্য চিকিৎসা পদ্ধতি পরস্পর বিরোধী, এদের একসাথে মিশ্রণ করা অবৈজ্ঞানিক, অসম্ভব এবং রোগীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবারে আমরা আসি 53 নম্বর অ্যাফোরিজম। আমাকে শোনা যায়, শোনা যায় তো? একজন একটু বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
ধন্যবাদ। নেট তো নেই ভালো। তেপ্পান্ন নম্বর সূত্রে আরোগ্যের একমাত্র খাঁটি পদ্ধতি বা ওয়ানলি প্রুভ মেথড অফ কিওর সম্পর্কে বলা হয়েছে। The pure homeopathic mode of cure is the only correct method, the only direct way to the salutary art, as certainly as there is but one straight line between two given points. আরোগ্যের বিশুদ্ধ পদ্ধতিটি হলো একমাত্র সঠিক পদ্ধতি। এটাই কল্যাণকর চিকিৎসা করার একমাত্র স্যালাটারি আর্ট বলছে, কল্যাণকর চিকিৎসার একমাত্র সরাসরি পথ। যেমনটি নিশ্চিত যে দুটি বিন্দুর মধ্যে কেবল একটি সরলরেখা টানা সম্ভব। এখানে আমি সরল ব্যাখ্যায় বিভিন্ন মনীষীদের বই থেকে সংগ্রহ করে আমি লিখেছি। এখানে হোমিওপ্যাথির সত্যকে জ্যামিতিক দ্রব্য সত্যের সাথে তুলনা করেছেন। দুটি বিন্দুর মধ্যে যেমন একটি সবচেয়ে ছোট এবং সরাসরি পথ থাকে, যেটাকে আমরা সরল রেখা বলি, তেমনি রোগ ও আরোগ্যের মধ্যে একমাত্র সরাসরি ও বিজ্ঞানসম্মত পথ হলো সদৃশ্য বিধান বা হোমিওপ্যাথি। এখানে হোমিওপ্যাথির সপক্ষে তিনি যুক্তি দাঁড় করিয়েছেন। অন্য সব পথ ঘুরিয়ে বলা বা জটিল, অন্য সব ঘুরিয়ে বলা বা জটিল, যা প্রকৃত আরোগ্যের দিকে যায় না। এই সূত্রে যদি আমরা এই সূত্রের সংক্ষিপ্ত রূপটা যদি দেখি, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি হলো দুটি সম্পূর্ণ বিপরীত চিকিৎসা পদ্ধতি। এদের মূলনীতি এতটাই ভিন্ন যে এদের কখনো একসাথে মিলিয়ে পর্যায়ক্রমে প্রয়োগ করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এবং আমরা এই চিকিৎসা পদ্ধতিতে এখানে মূল কথা হচ্ছে আমরা সদৃশ্য বিধানের যে প্রয়োগান, সদৃশ্য বিধানের হোমিওপ্যাথির যে ভালো দিকগুলো এবং হোমিওপ্যাথি একমাত্র আরোগ্য করতে পারে, সেই কথাটি এই সূত্রে একেবারে অন্য কোনো পদ্ধতিতে সেটি সম্ভব নয়। এই সদৃশ্য বিধান বা হোমিওপ্যাথি একমাত্র বিজ্ঞানসম্মত পথ। এই সূত্রে তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। আমরা 13 নম্বর সূত্রে বলা হচ্ছে দি ক্যারেক্টার অফ অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট। অ্যালোপ্যাথিক চিকিৎসার স্বরূপ মানে প্রচলিত চিকিৎসা বা অ্যালোপ্যাথিক চিকিৎসার স্বরূপটা কি? দি আদার মেথড দি অ্যালোপ্যাথি, এখানে তিনি বারবার অ্যালোপ্যাথির কথাই বলছেন। which employs many things against the disease but never the right one, has for thousands of years in various ways but always in the wrong direction, been the source of so much suffering. অন্য যে পদ্ধতি সেটি হলো অ্যালোপ্যাথিক, যা রোগের বিরুদ্ধে অনেক কিছু ব্যবহার করে কিন্তু কখনোই সঠিকটি নয়। সঠিকটি সেটা আমরা দেখি বাস্তব জীবনে। একজন রোগীর জন্য 7টা, 8টা, 10টা, 15টা ওষুধ
হচ্ছে, সঠিকটি যদি হতো, যদি আমরা সিমলি মাম বলি, তাও দেখতে হতো। আমরা হোমিও ডাক্তার সে কাজটি করছি এখন। এই যে আমাদের ডাক্তার সরোয়ার সাহেব টাকাতে দেখলাম কোথায় টিকা তুলি না কোথায়, হোমিও কাউন্সিল ফোকাস কোর্স দেখলাম 125টা 30টা 35টা 140টা পর্যন্ত ওষুধ তিনি দেন। প্রচুর মানুষ ভিড় করেন, 40 জন স্টাফ, 100 জন দালাল, 160 জন আইটি বিশেষজ্ঞ নিয়োগ করে কাজ করছে। এখন হাজার হাজার বছর ধরে বলছে এখানে এটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু সর্বদা ভুল পথে চলায় এটি মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে একেবারেই বলছে একেবারেই হাজার বছর, has for thousands of years never the right one, সঠিক ওষুধটি হাজার হাজার বছরের মধ্যেও ইন ভেরিয়াস ওয়ে, অনেক পদ্ধতিতে, বাট অলওয়েজ ইন রং ডিরেকশন, ইন দি সোর্স অফ মাস সাফারিং। মানে বলছে যে এই যে মানুষের কিন্তু ভুল পথ, ভুল পথে চলায় এটি মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে তিনি ভুল পথের কথা বলছেন। এই যে চিকিৎসা পদ্ধতিতে এখানে হেনিম্যান তৎকালীন প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করছেন। তিনি বলতে চেয়েছেন সেই পদ্ধতিতে রোগের লক্ষণের বিপরীতে ভিন্ন ভিন্ন কিছু ঔষধ প্রয়োগ করা হতো যা রোগের মূলে আঘাত করে না। লক্ষণগুলোকে ঔষধ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো, যেটা এখনো হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রোগীর স্বাস্থ্যের জন্য আরো ক্ষতি করত। এটি মূলত অনুমানের উপর ভিত্তি করে চলত এবং একে তিনি ভুল পথ বলেছেন। আমরা তো আজও সেটি দেখি, আমি সেদিন আপনাদের বলেছিলাম, আজকে একটু বলি। প্রতিদিন দেখি আমরা, আজকে একটি বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, 8 মাস বয়স, 8 মাস যাবৎ বাচ্চাটি ঠান্ডায় প্রচন্ড সমস্যা হচ্ছে। এখন ডাক্তার বলছে, গত মাসখানেক আগে বলছে বাচ্চার হার্টের সমস্যা দেখা দিচ্ছে, বাচ্চাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে টেস্ট করে বলছে বাচ্চার হার্টের সমস্যা। এখনো হার্টের কোনো চিকিৎসা দেয়নি, বাচ্চা শ্বাস করে খুব কষ্ট করে, বাচ্চা 8 মাস বয়স। এই আমি লাস্ট কবিটা এই বাচ্চাকে দেখছি আজকে। এখন একে 5 পদের ওষুধ দেওয়া হচ্ছে, সিরাপ আছে, ড্রপ আছে, এরপরে ইনহেলার আছে। বাচ্চারা মূল সমস্যা ঠান্ডা, প্রচুর বুকের ভিতরে ঘর করে, শ্বাস করে, কষ্ট করে, যেখানে কোকায় কোকায় শ্বাস করে সারাক্ষণ, স্বাস্থ্য খুব লাজুস, গাল গোলা করে বের হয়ে গেছে। ওষুধ খাওয়াতে বাচ্চা এখন ফুলে উঠছে, বাচ্চাটা অনেকটা ফুলে উঠছে, নাক মুখ ফুলে গেছে সম্পূর্ণ। এর বংশে কারো টিউবার ইতিহাস নেই, অ্যাজমাটিক সমস্যা নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্টই ভালো, কিন্তু বাচ্চাটি ভীষণ অসুস্থ, পুরো বিরক্ত করা, শান্ত, নর্মাল ডেলিভারি জন্ম হয়েছে। একজন বিশেষজ্ঞ ডাক্তার 8 মাস যাবৎ চিকিৎসা করার পরে এখন হার্টের সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা বলছে, তার বাবা আমাকে বারবার আমি চাইলেন যে আমার বাচ্চার হার্টের সমস্যা ঠিক হবে কিনা।
এই বাচ্চাটার গায়ে একটা র্যাশ ছিল, জামাতের মতন প্রচুর চুলকাতো। তার মা পাউডার মলম এলোপ্যাথি পরামর্শে দিয়ে বন্ধ করছে এর মাস বা 2 মাস আগে। এখন খুবই বাচ্চাটা ভালো নেই, নাক মুখ ফুলে উঠছে, এসব চোখের নিচে গালটা অনেকটা ফোলা। এই হলো বাচ্চার কেস। এই বাচ্চাকে আমি রুগীর ভিতরে ওষুধ দিচ্ছি ক্যালক্রিয়েট কার্ব। এই বাচ্চাকে নিয়মিত তার বাবা বলছে আমরা ঘর চাই না, 8 মাসে আমাদের প্রস্তুত টাকা জমা গেছে, আর বাচ্চাকে এখন হাটের কথা বলতে আমরা ভয় পেয়ে গেছি, টাকা থেকে ফিরে আসছি, এখন ভয় পাবো এটা করতে চাচ্ছি না, তাই বন্ধুটি করতে আপনার কথা শুনে আজকে আসছি আপনার কাছে। আমি বলছি বাচ্চাটা ঠিক হয়ে যাবে, ঠান্ডা কমুক, ঠান্ডা কমলে হার্টের সমস্যাও কমে যাবে, টেনশন নিয়েন না কোনো। এই যে অনিষ্টের কারণ বলছে এখানে এনিম্যান, যে এই যে অবরণীয় মানুষের দুঃখ কষ্ট, এই পদ্ধতিটি অ্যালোপ্যাথির কথা বলছে সেটি করেন। এই পদ্ধতিতে এই যে আমাদের যে দুটি পদ্ধতি হোমিওপ্যাথিতে, এই পদ্ধতিতে অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক যে পদ্ধতি, বিশেষ করে অ্যালোপ্যাথি চিকিৎসা প্রকৃতপক্ষে সঠিক আরোগ্য করে না বিধায় এটি অনিষ্ট করেই চলছে। বিজল কাজ আজকে আমরা দেখি, বিজল কাজ কিন্তু বারবার একটা সাবধান মানুষ করছে। এই যে আমরা যে প্রচুর প্যালিয়েটিভ চিকিৎসা দিচ্ছি মানুষকে, এটি অ্যালোপ্যাথিতে কোনো অংশে কম ক্ষতি করে না, কোনো অংশে কম ক্ষতি করে না। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। অর্থাৎ এই সূত্রের মূল কথা হচ্ছে অ্যালোপ্যাথির চিকিৎসা দীর্ঘমেয়াদী মানুষের অকল্যাণই করে, কল্যাণ করে না। সেটি আমরা বাস্তব জীবন প্রতিরোধ দেখি, আপনারা সবাই দেখেন। আজকাল প্রত্যেক ঘর ছোট ফার্মেসি হয়ে গেছে, প্রত্যেকটি ঘরে ওষুধ আছে, এমন কোন ঘর পাবেন না যেখানে ওষুধ নেই। আজকে শুরু করছে একটা দিয়ে, 6 মাস পরে ওষুধ 5টা, 1 বছর পরে ওষুধ 7টা, 2 বছর পরে ওষুধ 10টা। আমরা গরম, বিদ্যুৎ নেই, আলো নিভে যাচ্ছে। আমরা আরেকটা সূত্রের কথা বলবো একটু। অ্যাফোরিজম 55 নম্বর অ্যাফোরিজমে বলা হচ্ছে আরেকটা কথা, the third method is the antipathic। একটা বলছে হোমিওপ্যাথিক, আর একটা বলছে অ্যালোপ্যাথিক, আর একটা বলছে অ্যান্টিপ্যাথিক। the third method is the antipathic or palliative। এই জায়গাটা আমাদের কিন্তু খুব ভালো বোঝা দরকার, অ্যান্টিপ্যাথিক অর প্যালিয়েটিভ। আমি মাঝে মাঝে একটা কথা কিন্তু বলি, আপনার সাথে পড়ি, please tries to be of service by means of opposite symptoms, but is only momentary relief followed by a much greater aggravation of disease। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে অ্যান্টিপ্যাথিক বা উপশমদায়ক প্যালিয়েটিভ করছে, যা বিপরীত লক্ষণযুক্ত ঔষধের মাধ্যমে উপকারের চেষ্টা করে, কিন্তু এটি কেবল মুহূর্তের জন্য স্বস্তি দেয়, যার পরে রোগটি আরো মারাত্মক আকারে বৃদ্ধি পায় বা ফিরে আসে। যেটি অ্যালোপ্যাথিতে হয়, এখানে কিন্তু অ্যান্টিপ্যাথিক কথা বলছে, বিপরীত চিকিৎসা পদ্ধতির কথা বলছে। এবং আমরা কিন্তু এর মধ্যে পড়ি একটা শ্রেণী, যারা প্যালিয়েটিভ ওষুধ প্রয়োগ করে, উপশমদায়ক ওষুধ প্রয়োগ করে। অনেক আগেই একটা কথা বলছেন যে প্রকৃত হোমিও ওষুধ নির্বাচন করার মতন
সঠিক হোমিও ওষুধটি খুঁজে বের করার মতন চিকিৎসকের সংখ্যা খুবই স্বল্প। এই কথাটা কিন্তু ধ্রুব সত্য। দেখুন এখানে কিন্তু আমাদের 28 বা 29 জন আমরা শুনছিলাম, কিন্তু এখন আমরা 15 জন আছি সম্ভব, আমি সহ। সবাই চায় সুন্দর কথা শুনতে। এই যে কথাগুলো, এই সূত্রে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে তৃতীয় পদ্ধতি অ্যান্টিপ্যাথিক বা উপশমদায়ক পদ্ধতি, শুধু আমাদের হোমিওপ্যাথির বাইরের কথাই বলি না, আমরা যারা প্যালিয়েটিভ ওষুধ দিয়ে কোন রোগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তারা কোনোভাবেই অ্যালোপ্যাথি বা অ্যান্টিপ্যাথির চেয়ে ভালো কাজ করি না, এটি এখানে বলা হচ্ছে। কিন্তু এটি কেবল মুহূর্তের জন্য শক্তি দেয় এই প্যালিয়েটিভ ওষুধগুলো বা অ্যান্টিপ্যাথি। অ্যালোপ্যাথি তারা অর্গানিক বলে যে কয়দিন ওষুধ খাই সেই কয়দিন ভালো থাকে। যারা প্যালিয়েটিভ ওষুধ খেয়ে সুস্থ আছে হোমিওপ্যাথিতেও, তারাও একই অভিযোগ করে, ওষুধ যে কয়দিন সন্দেহ দেয় ওই কয়দিন ভালো থাকি রাখতে পারবো, ওষুধ বন্ধ করলে আগের থেকে বেশি অবস্থা। দেখেন এলিমেন্টারি কথাগুলো বলে গেছে আমাদের। তাহলে এই সূত্রকে আমি ব্যাখ্যা করতে হবে মানুষ কেন বিপরীত পদ্ধতিতে আকৃষ্ট হয়। এর কারণ এটি প্রয়োগ করার সাথে সাথেই সাময়িকভাবে রোগীরা কিছুটা আরাম করে। আমাদের তো ব্যথার ওষুধ নাই, আমাদের তো জ্বরের ওষুধ নেই, আমাদের তো প্রেশার ওষুধ নাই, আমাদের মাইগ্রেন ওষুধ নাই, আমাদের সেক্সুয়াল ওষুধ নাই, আচ্ছা কিনা নেই। ওদের কাছে গেলে কি সমস্যা, পেটে ব্যথা, প্রেশার ওষুধ দিচ্ছে ওটা কমে যাচ্ছে, কি সমস্যা বাতের সমস্যা, পেন কিলার দিচ্ছে বাতের সমস্যা কমে যাচ্ছে, ব্যথাটা কমছে। এই যে ওরা পায়খানা হচ্ছে না গোলাপ দিচ্ছে, আবার পাতলা পায়খানা হচ্ছে কোষ্ঠকাঠিন্য ওষুধ দিচ্ছে, পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এগুলো নাই। এখন ঔষধের কার্যকাল শেষ হলেই জীবনী শক্তি, যেহেতু সদৃশ্য না, একেবারে জীবনী শক্তি বিদ্রোহ করে এবং রোগটি দ্বিগুণ শক্তিতে ফিরে আসে। হ্যানিম্যান সতর্ক করেছেন এই সাময়িক আরাম দেখে বিভ্রান্ত হওয়া উচিত নয়, কারণ এটি স্থায়ী আরোগ্য নয়, এটি রোগকে জটিল করার একটি প্রক্রিয়া মাত্র। দেখি আমার কাছে স্বরূপ কাঠি থেকে একজন রোগী আসে, ডাক্তার সাহেবের নামটা ভুলে গেছেন, স্বরূপ কাঠি অনেক রোগী হয়। এই ভদ্রলোককে প্রতি সপ্তাহে নিত, প্রতি সপ্তাহে তাকে 8টি করে ওষুধ দিত এবং সব সিল ফাইল 30 ml, জোভা, ম্যাক্সফেয়ার, ডিপলাইট, এরকম 3-4 কোম্পানির ওষুধ মিলিয়ে 8টি দিত প্রতি সপ্তাহে। সকালে 30 ফোঁটা বা 20 ফোঁটা, বিকেলে দুপুরে 20 ফোঁটা, রাতে 20 ফোঁটা, 8টা ওষুধই খেত। এখন সে 8 মাস বা 9 মাস চিকিৎসা করার পরে এই মানুষটি একেবারে সব দিক থেকে আমাদের দেখি সব প্রবীণ লক্ষণ, তার অনেক প্রবীণ লক্ষণ হয়েছে ওষুধগুলো। আমাকে দেখা গেল আমি এত ওষুধ খাইছি, তাতে সে 8 মাসে 100-150 ওষুধ খেয়ে ফেলছে 30 ml। আমি তাকে কোনো চিকিৎসা দেইনি। এই যে তার ঔষধ প্রয়োগ জনিত যে সমস্যা, তার জীবনী শক্তিকে এতটা বিশৃঙ্খল করে ফেলছে, আমি তাকে বলছি ভাই আপনাকে আমি চিকিৎসা দিতে পারবো না, আপনার টেস্টিং নিতে পারবো না, আমি নেই। আমি প্রতিদিন যদি আমার সমস্যা মনে হয় তো দেখি আমি প্রচুর হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথিতে হোমিওপ্যাথি বেশি ক্ষতি করে, কারণ জীবনী শক্তিকে সূক্ষ্ম স্তরের শক্তি ওষুধগুলো
সূক্ষ্ম স্তরে ক্ষতি করে এবং সেটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনী শক্তি আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় না যদি হোমিওপ্যাথিক ম্যাল ট্রিটমেন্ট হয়। প্যালিয়েটিভ ওষুধ দীর্ঘদিন চলে, অনেক মাত্রায় চলে, স্থূল মাত্রায় চলে এবং অনেক ওষুধের দ্বারা প্যালিয়েশন করা হয়, তাহলে সেটিকে জটিল করে ফেলে। এই সূত্রে এখানে সংক্ষেপে আমরা দেখলাম যে উপশমদায়ক ওষুধ দিয়ে সাময়িক একটা উপশম আরাম পাওয়া বটে, পরবর্তী সেটি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই যে পদ্ধতিটি অ্যালোপ্যাথি পদ্ধতি বলা হচ্ছে, সাময়িক ওষুধ দিয়ে জীবনী শক্তিকে, প্যালিয়েটিভ ওষুধ দিয়ে বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে জীবনী শক্তিকে নিঃশেষ করে দেওয়া হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। এই 55 নম্বরের সূত্রে একটা পাদটিকাও আছে, এটা ফুটনোট রাখছেন। এই পাদটিকার বিষয়ে কিছু বস্তু বলছে বিপরীতমুখী বা প্যালিয়েটিভ চিকিৎসার ক্ষণস্থায়ী উপশম হয়। এর বিষয়বস্তু হচ্ছে বিপরীতমুখী বা প্যালিয়েটিভ চিকিৎসায় ক্ষণস্থায়ী উপশম এবং এর পেছনে ভ্রান্তি। কেন চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সাময়িক উপশমকারী পদ্ধতি ব্যবহার করে আসতেন এবং কিভাবে এই পদ্ধতি তাৎক্ষণিকভাবে স্বস্তি দিল, পরবর্তীতে রোগের তীব্রতা বৃদ্ধি করে, তা এই পদ্ধতিকায় মহাত্মা হ্যানিম্যান ব্যাখ্যা করেছেন। হ্যানিম্যান এখানে বোঝাতে চেয়েছেন তাৎক্ষণিক স্বস্তির প্রলোভন। বিপরীতমুখী ঔষধ প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে রোগী আরাম বোধ করে, যা রোগী ও চিকিৎসকের মনে ভুয়া আরোগ্যের বিভ্রান্তি তৈরি করে। ডাক্তাররা ভাবি আমরা আনন্দ পাই, না রোগী আরামে আছে, ভালো ভালো ঠিক আছে। এরপরে বলছেন এই পদ্ধতিকায় জীবনী শক্তির প্রতিকূল প্রতিক্রিয়া, অর্থাৎ ঔষধের প্রাথমিক প্রভাব শেষ হওয়ার পর জীবনী শক্তির বিপরীতে তীব্র প্রতিক্রিয়া দেখায়। ফলে মূল রোগটি, কষ্টটি আগের চেয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে প্রকাশিত হয়। এখানে তিনি বলছেন প্রাকৃতিক নিরাময়ের অজ্ঞতা, অর্থাৎ আরোগ্যের মূল নিরাময় না বোঝার কারণে চিকিৎসকরা এই ক্ষণস্থায়ী বা উপশমকারী পদ্ধতিকে প্রকৃত আরোগ্য ভেবে যুগের পর যুগ ভুল করছে। আমরা কিন্তু এই যুগে এসেও প্রচুর হোমিও চিকিৎসকরা প্রতিনিয়ত প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিচ্ছে। এই পদ্ধতিকে সার কথা আমি লিখেছি, বিপরীতমুখী চিকিৎসা ক্ষণস্থায়ী উপশম দিয়ে রোগীকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু ওষুধের প্রভাব শেষ হলে জীবনী শক্তির প্রতিক্রিয়ায় রোগটি আরো ভয়াবহ রূপে ফিরে আসে। আমি আমার লাইট কমে যাচ্ছে, কম্পিউটার দেখাতে পারছি না, তো আমি আজকে আর যাবো না, এই 5টি করলাম। তো আমি এখানেই শেষ করতে চাই। নমস্কার, শুনলেন, সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্যারকে। স্যার প্রায় ঘন্টাখানিক হবে যে অ্যাফোরিজমগুলা আলোচনা করলেন, তো এই জন্য স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং
আবারও ধন্যবাদ। তো এই পর্যায়ে আমাদের সাথে যারা আছেন, আপনারা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু যুক্ত করার থাকলে যুক্ত করতে পারবেন। তো কারো কোনো কিছু জিজ্ঞাসার থাকলে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ করছি। যদি না থাকে তা আমরা বিদায়